স্বাভাবিক এনবিআরের কার্যক্রম, চট্টগ্রাম কাস্টমস এবং স্থলবন্দরে সচল শুল্কায়ন, ধীরে ধীরে কাটছে জট। তফসিল স্থগিত, ৩১ জুলাই হচ্ছে না জাকসু নির্বাচন, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা। এবং বর্ষার শুরুতেই আগ্রাসী ফেনীর নদ নদী, বিস্তীর্ণ এলাকায় ভাঙন, সর্বস্ব হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন কাস্টমস এবং শুল্ক স্টেশন কর্মকর্তা কর্মচারীরা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারির চাপ। সঠিক সময়ে পণ্য খালাস নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এই সময় আরোপিত ৪ গুণ জরিমানা প্রত্যাহারের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সব কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন কাস্টমস ও শুল্কায়ন স্টেশন কর্মকর্তারা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে পণ্য জটের কারণে দুর্ভোগ কমেনি ব্যবসায়ীদের। সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এতে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারি চাপ। এতে নির্ধারিত সময়ে পণ্য খালাস নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সেবা গ্রহীতারা বলছেন, বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের বিপুল পরিমাণ পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হবে। তাই সংশ্লিষ্টদের কর্মঘণ্টা বাড়ানোর আহ্বান তাদের। সেই সঙ্গে আরোপিত ৪ গুণ জরিমানা প্রত্যাহারের দাবি জানান তারা। কাস্টমস ক্লিয়ারেন্স না থাকায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্ট হয়নি। আমরা চাই না যাতে এরকম আর কোনো বন্ধ না থাকে, সামনের জন্য আর কোথায় বন্ধ, এবং অফিসে আর কি একটু বাড়ায় নিলে আমাদের জন্য ভালো। এই 2 দিনে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেকগুলো ডকুমেন্ট এসে অফিসে জমা হয়েছে, সেগুলো আমরা এই 2 দিনে কোনো কাজকর্ম করতে পারি না। এখানে যদি এভাবে আপনার দীর্ঘক্ষণ বন্ধ থাকে সরকারি বিভিন্ন সমস্যার কারণে, এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখানে যে কয়েকদিন কলম বিরতি ছিল এবং যে কয়েকদিন শাটডাউন ছিল, এর সব ক্ষতির বোঝা বহন করবে ভোক্তা। আজকে চট্টগ্রাম বন্দরে এমনি 4 গুণ অতিরিক্ত পোর্ট চার্জ আমাদেরকে দিতে হচ্ছে। আমাদের 2 দিনে অনেকগুলো কন্টেইনার, এক্সপোর্ট কন্টেইনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেইনারও ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় ৪১,০০০-এর উপরে গিয়ে ঠেকেছে। তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্বাভাবিক হয়েছে আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম। সকাল থেকেই পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় কমতে শুরু করে পণ্য জট। এতে খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা। আজকে সকাল 10টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত গতিতে মাল ছাড়ানোর জন্য। সেই হিসাবে আজকে থেকে আমাদের অফিসে আমদানি রপ্তানি কার্যক্রম চলমান আছে। গেল 2 দিনের শাটডাউনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় 600 কোটি টাকার। ভারতের মহদীপুর স্থলবন্দর দিয়ে এখনও বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী 700 ট্রাক। এদিকে গতি ফিরেছে যশোরের বেনাপোল কাস্টমস ও স্থলবন্দরে। রাজস্ব আদায় ও পণ্য জট নিরসনে ব্যস্ত সময় পার করছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া 2 দিন আটকে থাকার পর দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে ছেড়ে গেছে পাথরবাহী 151টি ট্রাক। আর দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 66 টন আটা ময়দা ও 9 টন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তামজিদ মির্জা, এখন। কয়েক দফা পেছানোর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতেই নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকসু এবং হল সংসদগুলোর পুনর্নির্ধারিত নির্বাচনের তারিখ
তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে গেল 1 মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। সবশেষ গেল 26 জুন শিক্ষার্থীদের সাথে সভা শেষে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দেখছেন এখন জনপথে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দিবস। ঐতিহাসিক এই দিনে বিভিন্ন দাবি তুলে ধরেন সাঁওতাল জনগোষ্ঠীর নানা বয়সী মানুষ। দিবসটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নানা কর্মসূচিতেও অংশ নেন তারা। মাজেদুর রহমানের প্রতিবেদন। সাদামাটা জীবন ধারণে অভ্যস্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম এলাকার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। জীবন সংগ্রামে নানা প্রতিকূলতার মধ্যে জীবন পার করেন তারা। বাপদাদার সম্পত্তি রক্ষায় আজও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের স্মৃতিকে স্মরণ করে সোচ্চার তাদের প্রতিটি প্রাণ। প্রতিবছর এই দিনে নানা আয়োজনে পালন করেন সাঁওতাল বিদ্রোহ দিবস। সময় গড়ালেও সুবিধাভোগের দাবি আজও আদায় হয়নি। এমন উপলব্ধি থেকেই এখনও দিনটি সমান প্রাসঙ্গিক বলে জানান তারা। জুলাই 1 থেকে এই মাটিতে আমরা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিলাম এই সিধু কানুর দিবসকে কেন্দ্র করে। এই জন্যে এই দিবসটা আমরা খুব তাৎপর্যপূর্ণ মনে করি। সিধু কানু, তারপরে চাঁদ ভৈরব, তাদেরকে ব্রিটিশ রাজ যেভাবে হত্যা করেছে, আজকে সাঁওতালরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জীবন জীবিকা রক্ষার জন্য তাদের কাছ থেকে প্রেরণা নেয় এবং এই দিনটা স্মরণ করে। এই জন্য এই দিনটার বিশেষভাবে তাৎপর্য। দিনের শুরুতে অস্থায়ী বেদিতে বিদ্রোহে নিহত আদিবাসী নেতাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চান বলে জানায় সাঁওতাল সম্প্রদায়। আমরা এই দিবসটা পালন করি, এটা জাতীয়ভাবে পালন করি। আমাদের এটা সাঁওতাল বিদ্রোহ দিবস, এটা জাতীয়ভাবে আমরা পালন করে থাকি। এই তীর দিয়ে আমরা শিকার করি, আর আমার সমস্যা হলে এই তীর আমাদের লাগে, এটা দিয়ে আমার জীবন রক্ষা করি। 1855 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে নিহত হয় তৎকালীন ভারতের ঝাড়খণ্ডের সাঁওতাল সম্প্রদায়ের প্রায় 10,000 মানুষ। সেই থেকে আদিবাসী নেতা সিধু কানু এখনও সাঁওতাল আদিবাসীদের প্রেরণার উৎস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই বাগদা ফার্মে খুবই সাদামাটা জীবনযাপন করেন আদিবাসীরা। 1842 একর এই জমিতে আদিবাসী পল্লীতে তারা প্রতি বছরই এই দিনটি উদযাপন করে থাকেন। তাদের স্মরণ করেন যে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা সোচ্চার ছিলেন, তাদের বাপদাদার সম্পত্তি রক্ষা, তাদের রাজস্ব দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, সেই দিনটি তাদের কাছে আজও অনুপ্রেরণা। তাই এই দিনটি অত্যন্ত জাঁকজমকভাবে এবং অনুপ্রেরণা নিয়েই কিন্তু আদিবাসীদের এই দিনটি পালন করা, এবং তারা চান এই বাগদা ফার্মের যে জমিগুলো এখনও বেহাত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেগুলোকে রক্ষা করার। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম থেকে মাজেদুর রহমান, এখন। সাতক্ষীরা প্রেস ক্লাবের গেটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুপুরে প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগতদের হামলায় আহত হন অন্তত 20 জন গণমাধ্যম কর্মী। এই ঘটনায় 3 জন সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হামলার অভিযোগ উঠেছে। উত্তেজনার মধ্যে প্রেস ক্লাবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। রাঙামাটিতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। এতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণে 1 সপ্তাহের আলটিমেটাম দেয় সংগঠনটি। দাবি পূরণ না হলেও কঠোর আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। এই সময় সংবিধান বিরোধী আদিবাসী শব্দের ব্যবহার এবং প্রচার বন্ধ সহ
4 দফা দাবি জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। এতে বক্তারা বলেন, গেল 23 জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা আদিবাসী শব্দের ব্যবহারের দাবি জানান। তার এই দাবিকে জাতিগত উত্তেজনা এবং বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা। মানববন্ধনে পার্বত্য অঞ্চলে বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমবিকাশ নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনের আগে কাঁঠালতলী থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বনরূপা পুলিশ বক্সের সামনে এসে যুক্ত হয়। ক্রাশ প্রোগ্রামের আওতায় গেল 2 মাসে মোট 45,697টি জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়। দুপুরে সাংবাদিকদের সাথে আলোচনা সভায় এ তথ্য জানায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সভায় নির্বাচন কর্মকর্তারা জানান, চলতি বছর জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ক্রাশ প্রোগ্রামের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা। তবে যেসব আবেদনে প্রয়োজনীয় প্রমাণপত্র নেই আর অতিরিক্ত ভুল রয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষেই সমাধান করা হবে বলেও জানান কর্মকর্তারা। আংশিক মঞ্জুর বলতে যেখানে একটা আবেদনে ধরেন পিতামাতা, স্বামী, স্ত্রী ইত্যাদির নাম চাওয়া হয়, জন্ম তারিখ চাওয়া হয়, অথবা ঠিকানার কোনো অংশ চাওয়া হয়, আমরা যে সমস্ত পেপারস সঠিক পেয়েছি ইনস্ট্যান্ট, সেটার প্রেক্ষিতে আমরা আংশিক করতে পেরেছি কোনো আবেদন। এই সংখ্যাটা হচ্ছে 6,183। তো এখন ইলেকশন কমিশন আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, কেউ যদি আমরা টাইম টেবলের ভিতরে না আসে আমরা বাতিল করে দিব। আগে আমরা বাতিল করার ক্ষমতা ছিল না, আমাদের সফটওয়্যার আমাদেরকে অনুমোদন করতো না, যার জন্য এগুলো এরকম জমে গিয়েছে অনেক। খুলনায় কৃষকের ফসল এবং বিল বৈচিত্র্য রক্ষায় নাসিরপুর খাল সহ 10টি জলমহাল দ্রুতই উন্মুক্ত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির 85তম সভায় জনস্বার্থে নাসিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণার প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। এ সময় জলমহাল সংলগ্ন জনগণের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। যেহেতু উন্নয়ন প্রকল্পের অংশ, সেহেতু এটা ঢাকা থেকে নির্দেশনাটা এসেছে। বেশ কিছু খাল বা জলাশয় ইতিমধ্যেই আমরা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। সেটা অবশ্যই জনগণের ব্যবহার্য হবে। সেখানে যে প্রাকৃতিক জলাশয়, প্রাকৃতিক পানির প্রবাহ, সেটা যাতে আমাদের জলমহল অব্যাহত থাকে। আমাদের ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘিত হয় এমন কিছু যাতে না ঘটে, সে বিষয়ে আমাদের সতর্কতা জারি আছে। তৎপরতা আমাদের ভূমি প্রশাসন অব্যাহত আছে। চলতি বর্ষায় আগ্রাসী রূপে ফেনীর নদ নদীগুলো, বিস্তীর্ণ এলাকা ভয়াবহ নদী ভাঙনের কবলে। এমন পরিস্থিতিতে ঘর বাড়ি হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ দ্রুতই শুরু করা হবে। সোলাইমান ডালিমের প্রতিবেদন। নদী ভাঙনে বিলীন একের পর এক এলাকা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। ছোট ফেনী নদীর আগ্রাসী এই চিত্র বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। মাহতাবুদ্দিন নেহাল সোনাগাজীর কুটিরাট এলাকার নদী পাড়ের চর গোপালগাঁওয়ের বাসিন্দা। মাসখানেক আগেও এখানেই ছিল বসতি, যদিও এখন সে ভিটেহীন, নেই মাথা গোজার একমাত্র ঠাইটুকু। মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমাদের মতো এরকম শত শত পরিবার নদী ভাঙনের কারণে পথে বসে যেতে বাধ্য হবে। শুধু এই এলাকা নয়, আশপাশের ছয়ানি, চরমল্লিশপুর, কাটাখিলা, কাজিরহাট, বিষ্ণুপুর সহ প্রায় 15টি ইউনিয়নের মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত পার করছেন। একটাই আশঙ্কা, আজ নয়তো কাল নদীগর্ভে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। এখান থেকে 1 কিলো ভিতরে সর্বস্ব হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। কেবল বসত বিটা নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কবরস্থান, শ্মশানও। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ। পরিস্থিতি থেকে রেহাই পেতে আন্দোলন করেছে এলাকাবাসী। নদীতে ভাঙি মন্দির সব পড়ে গেছে, আমাদের এখানে দাসপাড়ার অনেক ঘর বাড়ি চলে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন 2-3 কিলো পথ দুধ দিয়ে ঘুরে স্কুলে যাইতে হবে, এমতো অবস্থায় অনেক ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা প্রশাসনের দোরগোড়ায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু প্রশাসনে কোনো টনক নড়ে নাই। আমাদের আবেদন যে মনে করেন এটা কাজটা যেন আপনার কাছে নদী ভাঙার কাজটা যেমন করে, যেভাবে সরকারের সম্ভব হয় ওইভাবে যেন সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়। গেল বছরের আগস্টের বন্যায় পানির চাপে ভেঙে পড়ে মুসাফুর ক্লোজার। এরপর থেকেই ভয়াবহ রূপ নেয় নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ,
একদিকে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত ভেঙে পড়ছে নদীর তীর। এ অবস্থায় জোড়াতালি নয়, টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে। ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরে 13 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক কাজের পরিকল্পনা। এছাড়াও মুহুরী কহুয়া সিলোনিয়া নদী তীরের 16 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। আর নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় বি স্ট্রং প্রজেক্টে ছোট ফেনী নদীতে 6.5 কিলোমিটার নদীতে প্রতিরক্ষামূলক কাজ আছে। সোনাগাজীর কুঠিরহাটের চর গোপালগাঁওয়ের ঠিক এখানেই ছিল ঘরবসতি, ভিটেমাটি, সংসার। 1 মাসের ব্যবধানেই তা বিলীন হয়েছে নদী গর্ভে। নদী ভাঙনের এই করুণ চিত্র সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় অসহায় মানুষগুলো সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন। সুলাইমান ডালিম, এখন ফেনী। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।